আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটা ডিফারেন্ট টপিক নিয়ে এবং সবার একটা কমন প্রবলেম নিয়ে, সেটা হলো ওভার থিঙ্কিং কিভাবে কমাবো বা ওভার থিঙ্কিং থেকে কিভাবে বের হব। ওকে, সো আমি শুরুতেই অনেক পরের একটা পয়েন্ট বলে দিব, সেটা হলো ইটস নর্মাল, ওয়ন্ট গো অ্যাওয়ে ফর এভার। আমরা অনেক কিছুকে প্রবলেম হিসাবে ধরি, এটার প্রতি পয়েন্ট আউট করার জন্য যে না আমি এই ভুলটা করছি, কি জন্য, কারণ আমি ওভার থিঙ্ক করি। নো, এরকম কিচ্ছু না। ওভার থিঙ্ক পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষটা থেকে পৃথিবীর একদম সবচেয়ে ব্যর্থ মানুষটা, পৃথিবীর সবচেয়ে সুস্থ থেকে পৃথিবীর সবচেয়ে অসুস্থ মানুষটার মধ্যে ওভার থিঙ্কিংটা থাকে। সো ওভার থিঙ্কিং ইজ এ ভেরি নর্মাল হিউম্যান থিং। এবং আজকের এই ভিডিওটা হবে এইটা সেন্টার যে এইটা আমরা কমাবো কেমনে। বাট এটা একটা হিউম্যান ইনস্টিংক্ট যে আমরা থিঙ্ক করব। ওভার থিঙ্কিংটা আসে কিভাবে, যে আমরা ফিউচার নিয়ে চিন্তা করি। সো হিউম্যান বিইং, আমরা যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ বছর ধরে আছি, আমাদের চিন্তাটা থাকতো যে আমাদের পরবর্তী জেনারেশনকে কিভাবে আমি রিচ করাতে পারবো, আমার একটা জেনারেশন নেক্সটে কেমনে যাবে। তো এইটাই থেকেই কিন্তু আমাদের ফিউচার নিয়ে চিন্তাটা আসে। সো এটা একটা বেসিক হিউম্যান ইনস্টিংক্ট আমাদেরকে বাঁচায় রাখার জন্য। বাট এই জিনিসটাকে আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যে এই যুগে আসে, তো তারপরেও জাস্ট এটা সেইং যে ওভার থিঙ্ক যদি করো, এটা নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নাই। অনেক মানুষজন ওভার থিঙ্ক করে, আমিও করি, তুমিও করো। দ্যাটস এ নর্মাল হিউম্যান থিং। আমরা এটা কমাইতে পারবো, ঠিক আছে? এখন কেমন কমাবো সেটা বলি। প্রথম পয়েন্ট, বি বিজি। দেখো, আমাদের জেনারেশনে আসে ওভার থিঙ্ক করার রিজনটা মেইন হলো যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। সবাই এভরিওয়ান। এই ভিডিও যারা দেখতেছো তার মানে তুমি সোশ্যাল মিডিয়া দেখতেছো, সো অবভিয়াসলি তুমি অ্যাডিক্টেড 99% টাইম। বাট এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে আমাদের বসে থাকা অনেক বেশি হয়। 99% মানুষজন মাকুন্দা, লাইফে কিচ্ছু করে না, লাইফে আসলে কিছুই থাকে না। ওভার থিঙ্ক তুমি তোমার বাপকে করতে দেখবা না 99% টাইম, কারণ এই লোকটা কুত্তার মতো খাটে, তোমার পেটে খাবার দেয়, ঠিক আছে? তো এরকম রিক্সাওয়ালা মামা ওভার থিঙ্ক করে না, দিনমজুরটা ওভার থিঙ্ক করে না, যে সৈনিক যুদ্ধে গেছে সে আসলে ওভার থিঙ্ক করতেছে না। সো রিজনটা হলো যে তুমি যদি ব্যস্ত না থাকো, তুমি ওভারথিঙ্ক করার টাইমটা দেখো রাত 12টার পরে, যখন তুমি মানে ঘুমাইতে গেছো, তখনকার টাইমে তুমি ওভারথিঙ্কিং স্টার্ট করছো, রাইট? সো অবভিয়াসলি এটার সাথে একটা ব্যস্ততার সম্পর্ক আছে। তুমি যখন ব্যস্ত থাকো, সারাদিন প্রচুর স্ট্রেস গেছে, তুমি স্ট্রেসের মাঝখানে অবভিয়াসলি ওভারথিঙ্ক করা স্টার্ট করো না, ফাঁকা টাইমে করো। অনেকে স্ট্রেসের মধ্যে করতে পারো, বাট 99% টাইম কি হয়, ফাঁকা টাইমে করি। সো লাইফের মধ্যে কর্মকাণ্ড বাড়াও, দরকার নতুন একটা স্কিল শিখো, নতুন একটা বই পড়া শুরু করো, নতুন কিছু ভিডিও দেখো, নতুন একটা সিরিজ দেখো, বাট নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো। তুমি যত বেশি ব্যস্ত থাকবা, তত তোমার ওভার থিঙ্কিং কমে যাবে। ওকে, 2 নাম্বার, একটা কথা আছে না, উই সাফার মোর ইন আওয়ার মাইন্ড দেন ইন রিয়ালিটি। সো মাথার মধ্যে অনেক প্রকার চিন্তা আসে, আমি কি এখানে প্রিপারেশন নেবো, ওটার প্রিপারেশন নেবো, এটার কি হবে, ওইটার কি হবে, এটা পড়বো, ওইটা পড়বো, এমনি পড়লে ভালো হয়, কতদিনে এটা শেষ হবে, কি করব না করব, এত পড়া বাকি, কি করব, ইনকাম কেমনে বাড়ানো যায়, আমার হেলথের কি হবে। সো মাই লাইফ চেঞ্জড আফটার আই স্টার্টেড জার্নালিং। সো এটা হলো আমার একটা খাতার মধ্যে, আমার এরকম মানে হাজার রকমের ডায়েরি খাতা আছে, যেখানে আমি বিভিন্ন রকম এই কালার দিয়ে লিখি, গ্রাফ আর্ট করি, কাটে দেই, কত কিছু যে লেখা আছে ইউ ক্যান নট ইভেন ইমাজিন, ঠিক আছে? তো এরকম কিছু খাতা নোটবুক রাখবা, যেটা হবে তোমার জার্নালিং এর জিনিস, ঠিক আছে? যা থিঙ্ক করতেছো, যা ফিল করতেছো, রাইট ইট ডাউন। তুমি দেখবা তোমার থটস অনেক ক্লিয়ার হয়ে গেছে, অনেক কিছু ডিসিশন তুমি ইজিলি নিতে পারতেছো। সো স্টার্ট রাইটিং ডাউন, যা ফিল করতেছো। যখনই ওভার থিঙ্কিং আসবে, যেটা নিয়ে কনফিউশনে আসো, লেখা শুরু করো। আমি এই জন্য বলি যে টার্গেট বেসড রুটিন বানাও না, আমি এই জন্য বলি গ্যাপ খাতা বানাও, আমি এই জন্য বলি যে একটা ডেট ওয়াইজ প্ল্যান বানাও, যে এই দিনে দিনে এগুলা পড়বো, এগুলা করবো। এটা করার কারণে অনেক কিছু ইজিয়ার হবে। আচ্ছা, আমি টাকা কামাইতে চাই, কি কি উপায় আমি টাকা কামাইতে পারি? আচ্ছা, আমার যদি মাসে 1 লাখ টাকা লাগে, আমার ডেইলি কত কামাইতে হয়? এরকম ছোটখাটো লেখাই তোমার ওভার থিঙ্কিংকে অনেকাংশে কমাইতে হেল্প করবে। এটা জাস্ট ট্রাই ইট। ওকে, এরপরে 3 নাম্বার, স্টার্ট ব্রিদিং। এই যে অনলাইনে প্রচুর ভিডিও আছে যে কিভাবে ব্রিদিং করে স্ট্রেস কমানো যায়, ওভার থিঙ্কিং কমানো যায়। অনেক প্রকার ব্রিদিং এর এক্সারসাইজ আছে। 1 সেকেন্ড ধরে নিব, 1 সেকেন্ড ধরে ছাড়বো, এত পর্যন্ত গুনবো, এত পর্যন্ত ছাড়বো, অনেক প্রকার ব্রিদিং রিয়েলি হেল্পস। 2 নাম্বার যে জিনিসটা হেল্প করে সেটা হলো মেডিটেশন ব্রোস। তো মেডিটেশন আমি রেগুলারলি করি না, বাট আমি অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 দিন ট্রাই করি মেডিটেশন করার। এবং যখন অনেক বেশি ওভার থিঙ্কিং হয়, অনেক ওভার থিঙ্ক না করে অ্যাটলিস্ট সুন্দর একটা কাম মেডিটেশনে যায়, যে অ্যাকচুয়ালি আমি এই থিঙ্কিংটা থেকে কি আউটকাম পাচ্ছি। কাজ ওভার থিঙ্কিং জিনিসটা লুপে আসে, ঠিক আছে? আমি এটা হচ্ছে না, তাই এটা হচ্ছে না, তাই এটা হবে, এখন আমি এটা কি করব, সেম শিট অ্যাগেইন এন্ড অ্যাগেইন, লুপ ঘুরতেই থাকে, ঠিক আছে? সো ফোকাস অন দ্যাট, যে তুমি মেডিটেশন করে এই জিনিসটা ধীরে ধীরে সলভ করো। মনে রাখবা যে যা বলছি এগুলো করলে এমন না যে একদিন মেডিটেশন করলে কোনো ওভারথিঙ্কিং না, এমন না, অনেক টাইম লাগে। ডে বাই ডে ইউ উইল ইমপ্রুভ। ওকে, আচ্ছা, এরপরে 5 নাম্বার, অ্যাকনলেজ ইওর সাকসেস ফ্রম এ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। এই জিনিসটা বুঝো
যে ওভারথিংকিং এর একটা বড় রিজন হলো ফিউচার নিয়ে চিন্তা, ফিউচার নিয়ে অ্যাংজাইটিটা ওভারথিংকিং এ রূপান্তর হয়। সো আমি চিন্তা করছি আচ্ছা আমার তো অনেক পড়া বাকি, আল্লাহ এই পড়া বাকির কারণে কলেজের এক্সামটা খারাপ হবে, আচ্ছা কলেজের এক্সাম খারাপ হওয়ার কারণে হয়তো আমি এইচএসসি খারাপ করবো, এইচএসসি খারাপ হলে কি হবে, নাম্বার পাবো না, বুয়েটে তো মানে এক্সাম দিতে পারবো না, বুয়েটে এক্সাম না দিলে আব্বু আম্মু যে এত কিছু বললো আমি যে সবাইকে বলে পারছি কি হবে, আচ্ছা আমি তো বুয়েটে পাবলিকেই তো সিট হচ্ছে না, এখন পাবলিকে তো প্রাইভেটে এখন ভর্তি পরীক্ষা হচ্ছে, আমার তো টাকাও নেই, আমি কেমনে পড়বো, এই যে থিঙ্কিং চলতে আছে কিন্তু, ঠিক আছে। বাট এখানে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট করতে পারি যে অ্যাটলিস্ট আমি তো একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। সে টু সে ধরো তোমার বাসায় অনেক ফ্যামিলি প্রবলেম, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ ফ্যামিলি। মানুষের তো ফ্যামিলি নেই, বাপ মাই নেই, অনেকের তো আত্মীয় বাসা থেকে পড়তেছে, আচ্ছা ঠিক আছে কলেজে এক্সাম, অ্যাটলিস্ট ইউ রিড ইন এ কলেজ, মানুষজনের তো কলেজও নাই। এখন আমি যদি চিন্তা করি, আমিও তো ওভার থিঙ্ক করি যে আল্লাহ আমার এত টাকা পয়সা কম কেন, বাট আমি এখন চিন্তা করি আচ্ছা আমার বয়সী মানুষজনের দিকে তাকে কয়জন আমার মতো ইনকাম করতে পারতেছে, সবাই তো ইনকাম করতে পারতেছে না। আচ্ছা আমি আরো নিচের দিকে তাকে, অনেক ছেলে পেলে হলো ধরো সে টু সে ছোটখাটো অড জবস করে বেড়াচ্ছে, 2-4 টাকার জন্য 2-3 হাজার টাকার জব করছে, আমি তো অবভিয়াসলি এরকম কিছু করতেছি না। সো তোমার লাইফটা যদি তুমি অন্য কারো পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, অবশ্যই সেটাকে দেখতে হবে নিচের দিকে তাকাইতে হবে, উপরের দিকে তাকালে ডিপ্রেশন। নিচের দিকে তাকাও, দেখো যে তোমার লাইফের অনেক কিছু, তুমি যদি বাঁচেও আসো, অ্যাটলিস্ট আই এম নট ডেড, ভাই মইরা তো যায় নাই, অনেকে তো আমার চেয়ে কম বয়সে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তো ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখা শুরু করো এবং অ্যাকনোলেজ ইউর সাকসেস, যে অ্যাটলিস্ট আমি কলেজের পরীক্ষায় ভালো করছি, অ্যাটলিস্ট এই পরীক্ষাটাতে ভালো করছি, অ্যাটলিস্ট আমি 2টা পরীক্ষায় 90 পাইছি, একটাতে 88 পাইছি, হয়তো মানুষজন তো না পড়েও চান্স পাইছে, ওইসব স্টোরির দিকে তাকাও, অ্যাকনোলেজ ইউর সাকসেস। অনেক সময় আমরা নিজেদের উপর অনেক বেশি হার্ড হয়ে যাই, অনেক বেশি ওভার এক্সপেকটেশন করে ফেলি, ফলে ওভার থিঙ্কিং হয়, অ্যাংজাইটি থেকে ওভার থিঙ্কিং করি। বাট অন্য কারো পয়েন্ট অফ ভিউ থেকে নিজের সাকসেসকে অ্যাকনোলেজ করতে হবে, না ঠিক আছে বস অনেক দূরই তো আসছো, আর একটু যাইতে পারবা তো, অ্যাকনোলেজ ইউর সেলফ। ওকে, 6 নম্বর পয়েন্টটা আরো বেটার, সেলফ লাভ। যে তুমি তোমার নিজের উপর অনেক সময় অনেক হার্ড হয়ে যাও, যে আমার এটা নাই কেন, ওইটা নাই কেন, এটা থাকতে হবে কেন, কতজনের আছে। তুমি যত যার দিকে উপরের দিকে তাকাচ্ছ, উপরের মানে এই যে একটা বেল কার্ভ আমি অলওয়েজ পড়াই না, এই যে বেল কার্ভ, তো উপরের মানুষজন এই যে এই ছোট্ট পার্সেন্টেজটাতে, ঠিক আছে, এই যে এই ছোট্ট জায়গাটাতে, বাকি তোমরা আমরা সবাই এই যে 90% মানুষজন এই জায়গাটাতে আছে। তো এই জায়গায় কয়জন গেছে, নিজেকে অ্যাটলিস্ট ভালোবাসো, দুনিয়াতে তো বেশি দিন নাই, তুমি কত বাংলাদেশের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কত 60-70, তারপর তো শেষ। তো ওয়াই আর ইউ সো হার্ড অন ইউর সেলফ, নিজেকে ভালোবাসো, ঠিক আছে। আচ্ছা এরপরে 7 নম্বর পয়েন্টটা, এটা আমার ওভার থিঙ্কিং কমাইতে অনেক বেশি হেল্প করছে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, নো অ্যামাউন্ট অফ থিঙ্কিং ক্যান অল্টার দ্য ফিউচার। অর্থাৎ আমি যদি আজকে সকাল থেকে চিন্তা করি যে এখন থেকে 10 বছর পরে আমার কি হবে, আমার তো বাপ মা নাও থাকতে পারে, আমি কি করবো, একা দুনিয়াতে বাঁচবো কেমনে, ইনকাম নাও থাকতে পারে, প্রতিষ্ঠান ডুবে যেতে পারে, অনলাইন তো নাও থাকতে পারো, এআই আসতেছে, আমি যদি রিপ্লেস হয়ে যাই, আমি যদি সারাদিন থিঙ্ক করি আমি কি ফিউচারের একটা সিঙ্গেল 1 সেকেন্ড চেঞ্জ করার ক্ষমতা রাখি? না। সো যখন তুমি এই জিনিসটা নিজেকে ডে বাই ডে বুঝাবা, তখন একটা পর্যায়ে কিন্তু ব্রেন স্টপ হবে যে আমার এখন থিঙ্ক করে কাজ নাই। ওই যে একটা নাইকির একটা কথা আছে না, জাস্ট ডু ইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। মানে এত থিঙ্ক না করে বুঝতে হবে যে না আমি কোনো অ্যাকশন না নিলে কিন্তু ফিউচারে কোনো হবে না। আমি আজকে সারাদিন রুমের মধ্যে বসে চিন্তা করলাম আমার কালকে সকালবেলা ইনকাম আসবে না, বা 10 বছর পরে আমার ইনকাম বাড়বে না, বাট আমি আজকে একটা প্ল্যান করে আগাইলে কোনো একটা স্টেপ নিলে হয়তো আমার ইনকাম বাড়তে পারে, ভালো রেজাল্ট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা 8 নাম্বার পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটা ওয়ার্ড ইউজ করবো আমরা, অটো পাইলট। সো ওভার থিঙ্কিং এমন একটা ফেনোমিনা যেটা আমাদের অটো পাইলট মোডে নিয়ে যায়, যে আমি ওভার থিঙ্ক করতেছি, ওভার থিঙ্কিং আবার লুপে চলতে আসে, কেমনে 2-3 ঘন্টা গেছে আমি বুঝাও পাই নাই, ঠিক আছে। সো ওভার থিঙ্কিং এর ব্যাপারটা কি করতে হবে, কনসিয়াস হইতে হবে, যে আমাকে আগে কয়েকদিন ধরে প্যাটার্ন রেকগনাইজ করতে হবে যে আমি আসলে ওভার থিঙ্ক কি নিয়ে করতেছি, কেন করতেছি, কখন করতেছি। তো যখনই ওভার থিঙ্কিং স্টার্ট হবে এটাকে আমাকে কনসিয়াসলি ধরতে হবে যে এ ব্রো আবার ওভার থিঙ্কিং করতেছো ব্রো, কেন, এটা কেমন কথা, এটা তো করা যাবে না। সো যখনই আমি বুঝতে পারবো আমি ওভার থিঙ্কিং করতেছি, স্টপ, সাথে স্টপ, একদম ফুল স্টপ, ওখান থেকে আর করা যাবে না। এখন ফুল স্টপ তো হ্যাঁ দিতে পারতেছি না, সাথে অন্য কিছু করো, মুভি দেখো, বাইরে থেকে ঘুরে আসো, কারোর সাথে কথা বলো, কারো কল দাও, কোনো একটা কাজ করো, বই পড়ে খোলো, অফিসে চলে যাও, যা করো ভাই, অন্য কিছু একটা করো, ওখান থেকে স্টপ করতে হবে। এরকম কয়েকটা স্টপ দিলে যখন তুমি তোমার ব্রেনকে আর অটো পাইলট মোডে যাইতে দিচ্ছ না, যে না বড় অটো পাইলট মোডে যাওয়া যাবে না, আমি জানবো যে আমি ওভার থিঙ্ক করছি, আমি থামানোর চেষ্টা করবো, থামাইতে একটা পর্যায়ে দেখবো কমছে, ঠিক আছে। আচ্ছা এরপরে
9 নাম্বার, আমরা ওভারথিঙ্ক করি কখন? আমরা সবসময় ওভারথিঙ্ক করি ওয়ার্স্ট কেস সিনারিওটা নিয়ে। এই টোটাল আলোচনায় কিন্তু আমি একবারও বলি নাই যে না তোমার একটা পরীক্ষা খারাপ হয়েছে দেখে তো তা কি হয়েছে, আমি পরে জিনিসটা পোষায় নেবো, কলেজের পরীক্ষায় ফার্স্ট হবো, দেন এইচএসসিতে ভালো রেজাল্ট করবো, দেন আমি বুয়েট ভর্তি পরীক্ষায় বসবো, এক্সাম হলে মোটামুটি আমার যে প্যাটার্ন আছে সেই অনুযায়ী এক্সাম আসবে, আমি চান্স পাওয়া যাবো। মেডিকেলে আচ্ছা ঠিক আছে এই বায়োলজির একটা চ্যাপ্টার এমসিকিউ খারাপ হয়েছে তো কি হয়েছে, বাকি আরো 10টা চ্যাপ্টার আছে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আমার জিকে আছে, ইংলিশ আছে, সব মিলে ইনশাআল্লাহ মেডিকেলে চান্স হবে। আমরা সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করি, বাট এই সময় যে দুটা বললাম বেস্ট কেস সিনারিও, হ্যাঁ হইতে পারে কোম্পানি অনেক বড় হবে, আমি অনেক ধনী হবো, আমি লাইফে বাইরে সেটেল হইতে পারবো, অনেক কিছু। তো থিঙ্ক অ্যাবাউট দ্য বেস্ট কেস সিনারিওস। যখন আমরা ওয়ার্স্ট কেস সিনারিও নিয়ে চিন্তা করি, আমরা একটা জিনিস ভুলে যাই যে না একটা বড় সম্ভাবনা থাকে জিনিসটা ভালো মতো হওয়ার। সো থিঙ্ক অ্যাবাউট দ্য বেস্ট কেস সিনারিওস ইন ইউর লাইফ, যে সামনে এই ভালো জিনিসগুলো হইতে পারে। অনেকাংশে এটা ওভার থিঙ্কিং কমায় ফেলবে, ঠিক আছে। 12 নম্বর পয়েন্ট, ফেথ ইন দ্য অলমাইটি। ইসলামের বড় বড় কয়েকটা যুদ্ধতে সাহাবীরা ছিল কয়েকজন, ওরা ছিল কয়েক হাজার, এদের সংখ্যা ছিল 100, ওদের সংখ্যা ছিল হাজারে, বাট উনারা কিন্তু বয়ে বয়ে ওভার থিঙ্ক করে কি হবে কি হবে কোন হবে, আল্লাহ 1000 জন মারবা, আমাকে একা কতজন কাকে মারতো, কিচ্ছু হয় না। তারা ফেথ রাখছে যে উপরে একজন আসে দেখতেছে, উনি যা প্ল্যান করবে উনার প্ল্যানের বাইরে কিচ্ছু হবে না। তো এই ফেথটা তো যথেষ্ট পাওয়ারফুল ম্যান। তোমার ফিউচারের কন্ট্রোল কার হাতে? তোমার দায়িত্ব হলো কাজ করা, বা ডিসিশন কার নেওয়া আছে? উপর থেকে একজন ডিসিশন নিচ্ছে না, রাইট ম্যান? উপর থেকে একজন ডিসিশন নিচ্ছে না, এটার পরে ওভারথিঙ্ক কেমনে করো তুমি? কারণ তুমি ধরো সে টু সে একজন যখন হলো ধরো মানুষের বড় কোনো রোগ হয়, সে তো বাঁচার সর্বোচ্চ চেষ্টাটা করে, বাট উপর থেকে যদি ডিসিশন হয়েছে ব্রো বাঁচবে না, ব্রো বাঁচবে না। উপর থেকে যদি ডিসিশন হয়েছে ব্রো বাঁচবে, হাত পা কিচ্ছু নাই, রক্ত নাই, অ্যাক্সিডেন্ট করে মাথা মুথা উড়ে গেছে, এই দিক দিয়ে রড ঢুকে গেছে, বাঁচে আছে বিন্দাস। উপরের ডিসিশনের উপর ফেথটা রাখতে হবে। দেখবা অনেক কিছুতে উপরের ফেথ রাখো, যে আমি আমার কাজ করে যাব, বাকিটা যেটা দেখবে আল্লাহ দেখবে। তুমি যেই সৃষ্টিকর্তায় বিলিভ করো না কেন, অনেকাংশে এটা হেল্প করবে। এরপরে 10 নম্বরে আমি দুইটা স্টোরি বলি, ঠিক আছে। তো একটা স্টোরিতে আছে যে একটা ছোট বালক এবং একটা ঘোড়া একটা বনের সাইডে গেল হাঁটতে হাঁটতে, ঠিক আছে। তো ছেলেটা বনের সাইড দিয়ে অনেক কিছু দেখতে পাচ্ছে, আসলে বনের ওই সাইডে কি আছে, আমরা কি আদৌ বনে ঢুকলে রাস্তা পাবো, আমি তো জানি না, আমি তো দেখতে পাচ্ছি না। ঘোড়াও বলছে আমিও দেখতে পাচ্ছি না। তো তখন ছেলেটা, এটা কাল্পনিক গল্প আর কি, ছেলেটা হলো ঘোড়াটাকে বললো যে এখন আসলে কি করবো আমি তো যাইতে ভয় পাচ্ছি, আমি করবোটা কি, বাট এটা না পার হলে তো আমি বাসায় যাইতে পারবো না। সো তখন ঘোড়াটা বললো আচ্ছা তুমি কি তোমার নেক্সট স্টেপটা দেখতে পাচ্ছ না, তুমি নেক্সট কোথায় পা ফেলবে এটা দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ, তাহলে পা ফেলো। তো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ, যে এই পয়েন্টে কি করা যায়। আমরা যেটা করি যে আমরা একেবারে 5 বছর 2 বছর 6 মাস পরে কি হবে, এক্সামের পরে কি হবে, এটা না পাইলে কি হবে, অনেক থিঙ্ক করি, বাট এট দ্যাট পয়েন্ট আমার কি করণীয় এটা নিয়ে কোনোদিন চিন্তাই থাকে না। এইটা ধীরে ধীরে রিয়েলাইজ করতে হবে, এইটার উপর ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আমি যদি চিন্তা করি আচ্ছা গ্রোথ কতদিন, 10 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, অ্যাট দিস পয়েন্ট আমি কি করতে পারি, মানুষকে কনসিয়াস করতে পারি, ভিডিও বানাতে পারি, আমি আমার কাজে বেশি টাইম দিতে পারি, এটা আমি করব। দেন আমি অন্য কিছু নিয়ে চিন্তা করবো, ঠিক আছে। আরেকটা স্টোরি, সেটা হলো ইউ ক্যান্ট প্রেডিক্ট আ রিভার বাই আ বাকেট অফ ওয়াটার। সো স্টোরিটা এরকম, জাপানের একজন অনেক বড় সামুরাই ছিল, তার ওভার থিঙ্কিং এর প্রবলেম ছিল। তো একজন মঙ্ক তাকে হলো যেটা বললো যে তুমি হলো যায় নদী থেকে 1 বালতি পানি তুলো, ঠিক আছে। 1 বালতি পানি তোলার পরে পানিটা সাইডে নিয়ে আসো, সাইডে নিয়ে পানি দেখে বলো তো যে নদীটার কি অবস্থা, নদীটার গন্তব্য কি, ঠিক আছে। তো সে অনেকক্ষণ চিন্তা করলো, কারণ তার ওভার থিঙ্কিং এর প্রবলেম। সো সে তারপরে বললো যে এটা আসলে নদী থেকে নেওয়া একটা পানি, এটার মধ্যে কিছু জিনিসপাতি আছে আমরা দেখতেছি, কিন্তু এখন এটা নদীর অংশ না, নদীটা হয়তো বা যায় সমুদ্রতে মিলিত হয়। বাট আদৌ আস্ক ইউর সেলফ, তুমি কি আদৌ 1 বালতি পানি তোমার আয়না দিলাম, এটা নদী সাগর না কি কনেকার, তুমি এটা দেখে উৎসটার কোনো বর্ণনা দেওয়ার ক্ষমতা রাখো না। বাট তোমার ব্রেন অটোমেটিক্যালি স্টোরি বানায় 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 এন্ড গেম পর্যন্ত চিন্তা করছে যে নদী যায় সমুদ্রতে মিলিত হয়, ওর তো পাইছে 1 বালতি পানি। সো তখন সে বুঝতে পারলো যে না এটা অ্যাকচুয়াল ওভার থিঙ্কিং এর একটা ভালো প্রবলেম, যে না আমাকে বুঝাইতে হবে আই হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট, যে অ্যাট দিস পয়েন্ট এটা জাস্ট কিচ্ছু না, 1 বালতি পানি, এটা কোনো নদী না কি আমি জানি না, আমি যদি নিজে নদী থেকে না তুলতাম আমি এটা দেখে কি বলতাম 1 বালতি পানি। সো থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট তুমি কি করতে পারো, অ্যাট দিস মোমেন্ট তুমি এনজয় করো। এই যে টোটাল যতগুলা পয়েন্ট বললাম সবগুলা যদি তুমি ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি দেখবা তোমার রেগুলার লাইফ এই মোমেন্টটা অনেক এনজয়েবল হয়ে যাবে। আর আরও একটা বিষয় হলো যে তোমার বয়স যখন 60-70 বছর বয়স হবে এবং অনেক বুড়া হয়ে যাবা, তো তুমি সবচেয়ে বেশি যেটা রিগ্রেট করবে সেটা হলো আমি কেন এত স্ট্রেস নিয়েছিলাম, আমি কেন এত আনহ্যাপি ছিলাম, আমি কেন সুখী ছিলাম না। যদিও সবাই, আমিও এতগুলা কথা বলার পরে হয়তো আজকে রাত 2টার পর ওভার থিঙ্কিং করবো,
বাট আমি তোমাকে এটা অ্যাসিওর করতে পারি যে এখন থেকে 6 মাস আগে আমি যতটা ওভারথিঙ্ক করতাম আজকে রাত 2টার পর আমি সেম পরিমাণে ওভারথিঙ্ক করব না। সো আই এম ট্রাইং টু বেটার মাই সেলফ এভরিডে। সো এই ট্রাইটা সবাইকে করতে হবে। এবং যদি এগুলো সব কিছু করার পরেও কোনো কারণে ধরো তোমার ওভারথিঙ্কিং এর প্রবলেম যাচ্ছে না, সিক হেল্প ফ্রম আ ট্রেন্ড ফিজিশিয়ান, থেরাপিস্ট অর সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট, যেটা তোমার সামর্থ্যে কুলায়, সিক হেল্প। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হলো ওভারথিঙ্কিং হেল্প করতে পারে টকিং উইথ সামওয়ান। ওকে, টকিং উইথ সামওয়ান। এখন এই টকিং উইথ সামওয়ান যদি একজন ভালো মেন্টর হয় তাহলে আরো ভালো। এবং আমার কিন্তু একটা মেন্টরশিপ কোর্স আছে যেখানে আমরা হলো হয়তোবা তোমার টোটাল 2 বছরের জন্য মাত্র 2000 টাকা নিয়ে তোমার সাথে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে থাকি, তোমার প্রবলেমগুলো নিয়ে কথা বলে, হোক সেটা স্টাডি রিলেটেড হোক সেটা মেন্টাল পেইন রিলেটেড, এবং আমরা লাইভ ক্লাসও নিয়ে থাকি। সো ইউ ক্যান এনরোল অন দ্যাট কোর্স ফ্রম দ্য ডেসক্রিপশন বক্স। এইটুকু ছিল আজকের ভিডিওতে। আই হোপ সবাই তাদের ওভারথিঙ্কিং এর প্রবলেম থেকে মুক্তি পাবে। টাটা।